প্রিয় বন্ধুরা, শেখ হাসিনা কর্তৃক নিষিদ্ধ আমার ফাঁসি চাই গল্পের আজ শুনবেন 20তম পর্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাসায় ফিরে তার জন্য নতুন সরকারি বাসা পছন্দ করার জন্য আত্মীয় স্বজনদের বললেন। শুরু হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাসা পছন্দ করা। প্রথমেই দেখা হলো রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা। তারপর দেখা হলো এরশাদ আমলে শুরু হয়ে খালেদা জিয়ার আমলে শেষ হওয়া জাতীয় সংসদ সহ বহুল আলোচিত 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত 30 নম্বর হেয়ার রোডের বাসাটি। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা, মেঘনা এবং অবশেষে করতোয়া। বহু চিন্তাভাবনা এবং আত্মীয় স্বজনের সাথে অনেক আলাপ আলোচনার পর শেরেবাংলা নগর সংসদ ভবনের পশ্চিম উত্তরে ক্রিসেন্ট লেকের পশ্চিমে বিশাল আকারের দুর্গের ন্যায় করতোয়াকে পছন্দ করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবুরের আমলে তার অফিস ছিল এখানে। তখন এই ভবনকে বলা হতো গণভবন। পুনরায় এই ভবনের নাম গণভবন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন করা হলো। 3রা জুলাই 1996 রাত 9টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গণভবনে এসে উঠলেন। গণভবনে এসে তিনি সোজা 2য় তলায় চলে গেলেন। 2য় তলার শোবার রুম দেখলেন, খাবার রুম দেখলেন, বসার রুম দেখলেন, আরও 8-10টা রুম দেখলেন। প্রতিটি রুমেই 26 ইঞ্চি রঙিন টেলিভিশন এবং অত্যাধুনিক আসবাবপত্রে সুচারুভাবে সাজানো। রাত বেশি হওয়ায় বিশাল প্রাসাদের বিশাল আয়তনের নিচতলার অংশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে পারলেন না, ঘুমিয়ে পড়লেন। পরদিন 4টা জুলাই, ঈদের দিনে ছোট ছেলেমেয়েরা যেমন খুব ভোরে উঠে গোসল টোসল সেরে নতুন জামা কাপড় পরে খুশির ঠেলায় বেড়াতে বের হয়ে যায়, ঠিক এরকমভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভোরে উঠে গোসল টোসল সেরে নতুন শাড়ি পরে 7টা বাজার অনেক আগেই তার প্রধানমন্ত্রী কার্যালয়ে চলে গেলেন। ফিরলেন দুপুর প্রায় 1টায়। গণভবনের নিচতলায় ঢুকতেই হাতের ডান দিকে অর্থাৎ নিচতলার পশ্চিম পাশের 3 নম্বর রুমে ঢুকলেন। সঙ্গে ছিলেন চাচি মানে শেখ হেলালের মা। এই 3 নম্বর রুমটিতে ঢুকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসামাল হয়ে গিয়ে এক চিৎকার দেন, ওরে চাচি রে, এত বড় টেবিল! বলে লাফ দিয়ে শেখ হেলাল এমপির মাকে জড়িয়ে ধরে বললেন, বৈরাগোষ্ঠীকে খবর দেন, এই টেবিলে খাইতে হবে। চাচি বললেন, বৈরাগোষ্ঠী আসলেও টেবিল ভরবি না নে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, তাইলে টুঙ্গিপাড়ার মানুষের খবর দেন, এই টেবিলেই খাইতে হবে। প্রধানমন্ত্রীর চিৎকারে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর বিশেষ দল SSF এবং PGR-এর সদস্যরা এগিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপ হয়ে যান এবং চাচিকে সঙ্গে নিয়ে উপরে চলে যান। গণভবনের 3 নম্বর রুমটি একটি বিশাল রুম। এই বিশাল রুমে ডিম্বাকৃতির একটি বিশাল টেবিল রয়েছে এবং এই বিশাল টেবিলের চারদিকে প্রায় 200 রিভলভিং চেয়ার রয়েছে। এই 3 নম্বর রুমটি খাওয়ার বা ডাইনিং রুম নয়, এটি আসলে একটি কনফারেন্স রুম। বর্তমানে বাংলাদেশের যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যার অঙ্গুলি হেলেনে এদেশের বড় বড় ব্যবসা বাণিজ্য, উচ্চ পর্যায়ের চাকরি বাকরি নিয়ন্ত্রিত হয়, সরকারের সামরিক বেসামরিক আমলা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন যে যেখানে আছেন, তাদের মধ্যে সবচাইতে শক্তিশালী ক্ষমতাধর সামরিক সর্বোচ্চ পর্যায় থেকে যে কোনো পর্যায় পর্যন্ত কর্মকর্তা কর্মচারীর পদোন্নতি এবং বদলি যার মনোবাসনা বা ইচ্ছা অনুযায়ী হয়, সরকারি পর্যায়ে ব্যবসা বাণিজ্য পাওয়া না পাওয়া যার উপর নির্ভর করে এদেশের বৈধ অবৈধ সমস্ত টাকা পয়সা যার হাতে জমা হয়। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের ক্যাশিয়ার যিনি, একমাত্র রাজনীতি ছাড়া গোটা দেশের অর্থনীতি একক হস্তে পরিচালনা করেন যিনি, এদেশের মানুষের জন্য বিন্দুমাত্র ভালোবাসা মায়া মমতার লেশমাত্র নেই যার, এদেশের মানুষকে শিয়াল কুকুরের জাত, নিমক হারামের জাত ছাড়া অন্য কিছু ভাবেন না, অন্য কিছু বলেন না যিনি, মাঝরাতে ঘুম ভেঙে গেলে অথবা রাত পুহালে যদি শুনতে পেতেন এদেশের 12 কোটি মানুষ সকলেই মহাপ্রলয়ে নিহত হয়ে গেছেন, তাহলে খুশিতে আত্মহারা হয়ে যাবেন যিনি, সদা সর্বত্র এদেশের মানুষের অনিষ্ট অমঙ্গল ছাড়া অন্য কিছু চিন্তা এবং কামনা করেন না যিনি, তিনি আর কেউ নন। তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 2য় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট বোন শেখ রেহানা। 7 জুলাই 1996-এর অপরাহ্নে তিনি এলেন গণভবনে। তার এই বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসেই সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিৎকার করে বললেন, এই শেখ মুজিবকে একা তোমার বাপ? শেখ মুজিবকে আমার বাপ না? আমার বাপ কই? আমি কি বাপ পাই না? তুমি শুধু একা খাবা?
আমিও সমান ভাগ চাই, সমান ভাগ চাই। আমার ভাগ কই? আমার 5টা মন্ত্রী নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাঁত কটমট করে বললেন, তুই মন্ত্রী দিয়ে কি করবি? টাকা চাস তো টাকা পেয়ে যাবি। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা বললেন, আমি এত কিছু বুঝি না, আজই আমার 5 জনকে মন্ত্রী বানাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, মন্ত্রী পাবি না, চালাইতাছি চালাইতে দে, যত টাকা দরকার পাবি, সব তুই নে। 2 বোনের চিৎকারের চোটে প্রধানমন্ত্রীর 24 ঘন্টা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর 64 জন অফিসারের সমন্বয়ে গঠিত SSF এবং সেনাবাহিনীর 1600 সদস্যের একটি বিশেষ দল PJR-এর ওই দিন ডিউটিতে থাকা সদস্যরা তাদের দায়িত্ব পালনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোখের ইশারায় তাদেরকে সরিয়ে নেন। এটা প্রধানমন্ত্রীর একান্ত নিজস্ব এবং পারিবারিক ব্যাপার বলে ওভারলুক করার পরামর্শ দেওয়া হয়। আজই যদি আমার 5 জনকে মন্ত্রী না করো, তবে আমি আমেরিকা চলে যাব। যখন আসব তখন সমান ভাগ নিয়ে আসব, মনে রেখো। এই কথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা চলে গেলেন। পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় গিয়ে চূড়ান্ত পর্যায়ে ভাগাভাগি এবং আপুস রফা করে তার ছোট বোন শেখ রেহানাকে দেশে নিয়ে আসেন এই শর্তে যে শেখ রেহানাই হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার। সমস্ত টাকা পয়সা শেখ রেহানার হাত দিয়ে আসতে হবে এবং শেখ হাসিনার পর শেখ রেহানাই হবেন শেখ মুজিবের উত্তরসূরি। 1996 সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকী শেখ হাসিনার লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িতে এবং হলুদ নম্বর প্লেট লাগানো 2টি টয়োটা গাড়ি করে 2 জন শিখ, 3 জন মারোয়ারি ও 2 জন ভারতীয় বাঙালিকে সঙ্গে নিয়ে এসে প্রতি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে অর্থাৎ গণভবনের 5 নম্বর বৈঠকখানায় গুরুত্বপূর্ণ মিটিং করতেন। মিটিংয়ে বসার আগে শফিক সিদ্দিকী মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ঢাকার মতিঝিলের শেয়ার মার্কেটের বিষয়ে খোঁজখবর নিতেন। শফিক সিদ্দিকী প্রথমেই জানতে চাইতেন আজকে শেয়ার মার্কেটে কেমন ভিড় হয়েছিল। মোটরসাইকেল আরোহী বলতো, মধুমিতা সিনেমা হলের বিপরীতে স্টক এক্সচেঞ্জের সামনে বেশ ভিড় দেখলাম। তখন শফিক সিদ্দিকী বলতেন, বর্তমানে শেয়ার ব্যবসা খুব ভালো ব্যবসা, শেয়ার ব্যবসা করবেন, শেয়ার কিনবেন, আত্মীয় স্বজনদের বলবেন, বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে বলবেন শেয়ার কিনতে, শেয়ার কিনলেই লাভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় গণভবনের 5 নম্বর বৈঠকখানায় প্রতি সন্ধ্যায় উক্ত ব্যক্তিদের সাথে মিটিং। এর আগে মোটরসাইকেল আরোহীকে শফিক সিদ্দিকীর একই প্রশ্ন, শেয়ার মার্কেটে আজকে কত লোক হয়েছে? মোটরসাইকেল আরোহীর উত্তর, অনেক লোক হয়েছে, মতিঝিলের রাস্তা ভরে গেছে। শফিক সিদ্দিকীর একই কথা, সবাইকে শেয়ার কিনতে বলবেন, শেয়ার কেনা খুবই লাভজনক ব্যবসা, কিনলেই লাভ। এভাবে দিন যেতে লাগলো। এক পর্যায়ে প্রতিদিন সরেজমিনে শেয়ার মার্কেটের প্রকৃত অবস্থা দেখে সন্ধ্যায় গণভবনে এসে তা জানানোর জন্য মোটরসাইকেল আরোহীকে শফিক সিদ্দিকী দায়িত্ব দিয়ে দিলেন। মোটরসাইকেল আরোহী প্রতি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে গিয়ে শফিক সিদ্দিকীকে শেয়ার মার্কেটের বাস্তব অবস্থা জানাতে লাগলো। আর শফিক সিদ্দিকী তা জানার পর ভারতীয় শিখ, মারোয়ারি এবং বাঙালি ব্যবসায়ীদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করতে থাকলেন। সত্যিই শেয়ার কিনলেই লাভ, শেয়ার বিক্রি করাটা কোনো ব্যাপার না, কেনাটাই আসল ব্যাপার। আজ কোনো মতে শেয়ার কিনতে পারলে আগামীকাল আসতে না আসতেই তা চড়া দামে বিক্রি হয়ে যাচ্ছে। শেয়ার কেনা নিয়ে প্রায় সারা দেশেই হৈ হৈ রই রই পড়ে গেছে। বাজারে প্রচুর ক্রেতা আছে, কিন্তু শেয়ার বিক্রেতা নেই। ক্রেতারা শেয়ার কেনার জন্য রাত দিন ঘুরে বেড়াচ্ছে। একদিন মোটরসাইকেল আরোহী শফিক সিদ্দিকীকে জানালো, শেয়ার মার্কেটে আজ সবচাইতে বেশি ক্রেতা এসেছে। ইত্তেফাকের মোড়, হাটখোলা, অবিশ্বাস সিনেমা হল থেকে শুরু করে পুরো মতিঝিল, শাপলা চত্বর হয়ে নটরডেম কলেজ ছাড়িয়ে গেছে। এই সকল এলাকায় যানবাহন বন্ধ রয়েছে, শুধু ক্রেতা আর ক্রেতা, বিক্রেতা নেই। শফিক সিদ্দিকী তার ভারতীয় ব্যবসায়ীদের নিয়ে গণভবনের 5 নম্বর বৈঠকখানায় নির্ধারিত মিটিংয়ে বসলেন। অন্যান্য দিনের তুলনায় আজকের মিটিং অনেক বেশি সময় নিয়ে চলল। অন্যান্য দিন যেখানে মিটিং হয় 1.5 থেকে 2 ঘন্টা, সেখানে আজকের মিটিং হলো প্রায় 5.5 ঘন্টা। পরের দিন শেয়ার বাজারে আরও বেশি লোক হলো এবং শফিক সিদ্দিকী তার ভারতীয় ব্যবসায়ী বন্ধুদের নিয়ে দুপুর 3টা থেকেই গণভবনে মিটিংয়ে বসেছেন। রাত 10টা পর্যন্ত একটানা মিটিং চলল। মিটিং শেষে ভারতীয়রা শফিক সিদ্দিকীর সাথে এমনভাবে করমর্দন ও বুকে বুক মিলিয়ে বিদায় নিল, তাতে মনে হলো এই বিদায় অন্যান্য দিনের মতো বিদায় নেওয়া নয়। তারপর দিন মতিঝিলের শেয়ার বাজারে শুধু বিক্রেতাদের ধাক্কাধাক্কি আর চিৎকার শোনা গেল, কিন্তু শেয়ার ক্রেতা খুঁজে পাওয়া গেল না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শফিক সিদ্দিকী ও তার ভারতীয় ব্যবসায়ীদেরকেও আর দেখা গেল না। 1975-এর 15ই আগস্ট শেখ মুজিব নিহত হওয়ার পর ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে কাদের সিদ্দিকীর সঙ্গে মিলে যে সকল মুক্তিযোদ্ধা দ্বিতীয়বার মুক্তিযুদ্ধ করেছিল, সেই সকল মুক্তিযোদ্ধা 12ই আগস্ট 1996 ঢাকার পুনরাপল্টনে এক বৈঠকে বসে। বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসায় তাকে এবং তার সরকারকে কিভাবে সহযোগিতা করা যায় এই নিয়ে দিনভর আলোচনা চলে। হালুয়াঘাট এবং নালিতাবাড়ী থানার প্রখ্যাত মুক্তিযোদ্ধা বৈদ্যনাথ কর তার বক্তৃতায় কেন জানি খুবই আবেগপ্রবণ হয়ে বলতে লাগলো, 71-এর মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছি, যুদ্ধে পরাজিত হয়েছি, কিন্তু মরি নাই। অবশেষে এক বিধবা যুবতীকে বিয়ে করেছি, আমাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। আমি এখন এক বিধবা যুবতীর স্বামী এবং এক ছেলের পিতা। আমি আর ভালো মন্দ কোনো কিছুতে জড়িত হতে চাই না। আপনারা এমন কিছু করবেন না যাতে আমার বিধবা স্ত্রী আবার দ্বিতীয়বার বিধবা হয়, আমার ছেলে পিতৃহারা এতিম হয়। সন্ধ্যা 7টায় বৈঠক শেষ হলে যে যার বাড়ির দিকে রওনা হয়। নালিতাবাড়ী থানা থেকে আসা বৈদ্যনাথ কর, জসিমউদ্দিন এরা একটি মাইক্রোবাস ভাড়া করে খুদা হাফেজ বলে নালিতাবাড়ির দিকে রওনা হয়ে যায়। পরদিন সকাল 7টার সময় আমার কাছে মুক্তিযোদ্ধা হাশেমি মাসুদ জামিলের একটি ফোন আসে। ফোনে আমাকে বলা হয় বৈদ্যনাথ কর, জসিমসহ ওরা 6 জন মুক্তিযোদ্ধা মারা গেছে। কথাটা শুনে হার্ট অ্যাটাকের মতো হয়ে গেল। কিছুক্ষণ কোনো কথা বের হলো না। গত রাতে মানে এখন থেকে 10-12 ঘন্টা আগে যাদের সাথে দেখা হলো, কথা হলো, তারা মারা গেছে। এটা কি অসম্ভব নয়? নিজেকে একটু সামলে নিয়ে বললাম, কি বলছেন, কিভাবে মারা গেল? মুক্তিযোদ্ধা হাশেমি মাসুদ জামিল বললেন, গত রাতে ঢাকা পুরানা পল্টন উলফাত ভাইয়ের অফিস থেকে মিটিং শেষে নালিতাবাড়ি যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এই 6 জন মুক্তিযোদ্ধা নিহত হয়। অর্থাৎ আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তারা পৃথিবী থেকে চির বিদায় নিয়ে গেল। সুখে দুঃখে মনটা বিষণ্ণ ভারাক্রান্ত হলো। বাসা থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে সোজা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুখ সংবাদটা জানালাম। তিনি ভাবলেশহীনভাবে শুনলেন। পরে তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে গেলেন। মনে মনে একটা ভাবনা ছিল, প্রধানমন্ত্রী যদি তার পক্ষ থেকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউকে নিহত 6 জন মুক্তিযোদ্ধার পরিবারের কাছে পাঠান। তাই দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ফিরে এলে পুনরায় তাকে 6 জন মুক্তিযোদ্ধার নিহত হওয়ার কথা বললাম। জবাবে জননেত্রী শেখ হাসিনা বললেন, তাতে কি হয়েছে, প্রতিদিনই তো কত শত লোক মারা যাচ্ছে। এর ঘণ্টাখানেক পর বিকাল 3টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় যোগদানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চলে গেলেন এবং সেখানে তিনি আমার পিতা, আমার মা, আমার ভাই বলে কাঁদতে লাগলেন। অন্যের পিতাকে যদি নিজের পিতার মতো মনে না হয়, অন্যের মাতাকে যদি নিজের মাতার মতো মনে না হয়, অন্যের সন্তানকে যদি নিজের সন্তানের মতো মনে না হয়, অন্যের সুখ দুঃখে যদি নিজের সুখ দুঃখ মনে না হয়, তাহলে এমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী দিয়ে দেশের কোনো লাভ হবে? মানুষের কোনো লাভ হবে? নিজের বাবা মা ভাই বোনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান্না দেখে শুধু মনে হলো, হে আল্লাহ, তুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি এতই দিনহীন করলে, এত কাঙ্গাল করলে, যার কেবলে নিজের ছাড়া অন্যের দুঃখে বিন্দুমাত্র অনুভূতি হবে না? হে আল্লাহ, তুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানুষের জন্য মমত্ববোধের সামর্থ্য দাও, মানুষকে ভালোবাসার সামর্থ্য দাও, মানুষের প্রতি অনুভূতি দাও। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।